হ্যালো, ইটস রেকর্ডিং। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা দ্য অরিজিনাল পডকাস্টে নতুন আরেকটি পর্ব নিয়ে এসেছি। আমরা যে বইটা নিয়ে আলোচনা করছিলাম, দ্য ওয়ান থিং, এই বইটা একটু দেখেন। এটা 3 নম্বর পর্ব আজকে। জহির ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমরা সরাসরি আজকে দেখি কি কি নিয়ে আলোচনা করব, স্লাইডগুলির কন্টেন্ট। এই 5টা টপিক নিয়ে আমরা আর কি আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা যে দ্য সাকসেস হ্যাবিট। ভাই কিছু বলবেন এই চ্যাপ্টার নিয়ে, নাকি শুরু করবো আমি? হ্যাঁ, বলা যায়। মানে ওই প্রথম লাইফটা একটু যদি বলি, সাকসেস হ্যাবিটের আমি হ্যাঁ। অবশ্য মোবাইলে নোট করে রাখছিলাম। সো আচ্ছা। হ্যাবিটের প্রথম কথাটাই বলছিল যে হ্যাবিট হচ্ছে এরকম একটা জিনিস যেটা গড়াও কষ্ট এবং ব্রেক হুম। করাও কষ্ট। সো আচ্ছা। আমি যেটা বুঝি এই চ্যাপ্টারের মূল কনসেপ্টটা হয়েছে যে মানে যে কোনো একটা হ্যাবিট, এটা বাজে হ্যাবিট হোক আর ভালো হ্যাবিট হোক, হ্যাঁ, এটা এই কোর মানে হ্যাবিটটা তৈরি করতে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। বাট যখন এটা আচ্ছা, হ্যাবিটটা তৈরি হয়ে যায়, তখন এটা খুব সহজ হয়ে যায়। এটা মানাটা এখানে সহজ। এটা মানে সাকসেস হ্যাবিটের মানে কি এই জায়গায় হ্যাবিটের কথা তো আছেই, প্লাস হলো এখানে সাকসেস হ্যাবিট বলতে কি বোঝাইছে? সাকসেস হ্যাবিট বলতে আর কি, এখন মানে তুমি তোমার সাকসেসের জন্য যেই হ্যাবিটটা তুমি বিল্ড করতে চাও, মানে কোন আচ্ছা। হ্যাবিটটা তোমার দরকার, ওইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওই এখানে আর কি হুম। ওর কনসেপ্টটা, যে বইয়ের যে কনসেপ্টটা, দি ওয়ান থিং। হুম। সো এখন ওরা একটা রোড ম্যাপ তো দিছিল। ধরো তোমার যেই কোর এরিয়াস গুলো আছে, তোমার ফাইন্যান্সের জন্য, তোমার রিলেশনশিপসের জন্য, তোমার স্পিরিচুয়াল লাইফের জন্য, স্পিরিচুয়াল বিষয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা তোমার ইম্পর্টেন্ট যেই কোর এরিয়াস গুলা, ওই এরিয়াস হুম। গুলাতে সাকসেস হইতে হইলে তোমার কোন হ্যাবিটটা দরকার। হ্যাঁ, এবং এই হুম। হ্যাবিটটা দরকার জন্য ওরা খুব সুন্দর একটা ইয়ে বলছে, মানে একটা সিঙ্গেল কোয়েশ্চেন তৈরি করতে হবে আর কি। মানে হ্যাঁ। ফোকাসিং যে কোয়েশ্চেনটা, যদি কোয়েশ্চেনটা তৈরি করা যায়, তাহলে ওইটার আনসারটা দিতে গেলে মানে কি কি প্রয়োজন সেটা চলে আসে। সো হুম। মানে ওই সাকসেস হ্যাবিটের যেই কনসেপ্টটা তুমি যেটা বললা, যেটা আমি বুঝছি সেটা হইতেছে এই সাকসেস হওয়া সাকসেসফুল হওয়ার জন্য যে হ্যাবিটটা প্রয়োজন, ওই হ্যাবিটটা আইডেন্টিফাই করা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি স্লাইডে কি আছে। এই যে আপনি ডায়াগ্রামের যে কথাটা বলছেন, এটা এখানে আছে। আচ্ছা, এর আগে একটু দেখে আসি। এখানে বলছিল, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বিলিভ, ইউ ওন্ট টেক অ্যাকশন। মানে সাকসেস হ্যাবিটের প্রথম শর্ত এটা। আমাদের একটা জিনিস যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এখন, ওইটা যদি আমরা না বুঝি আর ওইটা বিশ্বাস না করি, তাহলে আমরা ওটা অ্যাকশনে আনবো না। মানে অ্যাকশনে পরিণত না করলে তো আর ওটা হ্যাবিট হবে না। মানে আচ্ছা। এটার কথাই হ্যাঁ। বলছে যে প্রথমে হুম, ওটাকে বুঝতে হবে এবং আহ, বিশ্বাসও করতে হবে। যেটা আমরা যে কি জানি বলে, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, এই বইটার ভিতরে পড়ছিলাম কিছুটা। হুম। যে আগে বিশ্বাস যদি আমরা করাটা, বিশ্বাস করি হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এটা যাই। এখানে যে ডায়াগ্রামটা দিছে আমরা দেখতে পারতেছি যে আপনি বলছেন না যে কোন একটা জিনিস যদি আমরা মানে কোন একটা কাজ আছে যেটা আমরা এক একটা সেক্টর জন্য যদি ভালো মতো করতে পারি, তাহলে মানে বাকি কাজগুলি কি বলে সহজ হয়ে যাবে আমাদের জন্য। বা এরকম বলছিলেন যে প্রশ্ন করার কথা, কোন একটা প্রশ্ন। হ্যাঁ, হোয়াটস দ্য ওয়ান থিং আই ক্যান ডু সাচ দ্যাট বাই ডুইং ইট এভরিথিং এলস উইল বি ইজিয়ার আর আচ্ছা, আননেসেসারি। এখানে এখানে যেমন একটু এই যে অ্যাড করার ব্যাপার আছে, আমি একটু বলি যে হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট একটা এই স্টেটমেন্ট কিন্তু, যে কোন জিনিসটা একটা, যেটাকে যদি আমি করি আর বাকি সব কিছু আমার দরকার নাই। হুম। তো ধরো স্পিরিচুয়াল লাইফের একটা কথা যদি আমি বলি, এখন স্পিরিচুয়াল হ্যাঁ। লাইফে কোন একজন মানুষ যে রেগুলার নামাজ পড়ে না, ধরো ইসলাম ধর্মের কথা বলতেছি, তো হুম। সে আজকে থেকে চিন্তা করলো যে মানে তার আর কিছু হোক বা না হোক, সে ৫ ওয়াক্ত নামাজ পড়বে। হ্যাঁ। ঠিক আছে? বা
কেউ নামাজ পড়ে বা যেই হোক, সে চিন্তা করলো মেডিটেশন করবে। আর কিছু হোক বা না হোক। তো যদি সে এটা করে, তার স্পিরিচুয়াল লাইফের পার্টটাতে আর কোনো কিছু না করলেও চলবে। হুম, ঠিক আছে? এখন হয় কি অনেক সময় যে আমরা অনেক সময়ই মানে অযথা সময় নষ্ট হয়। হ্যাঁ, পরে আবার রিগ্রেট করি যে সময়গুলা কেন গল্প করলাম, কেন এত প্রোডাক্টিভ একটা টাইম স্পেন্ড করলাম না। এটা সবারই হয়। যারা আরকি খুব এক্সট্রিম লেভেলের কনশাস না। হুম, মেক্সিমাম মানুষের ক্ষেত্রেই হয়। আমার ক্ষেত্রেও অনেক হয়। তো এখন ওই জিনিসটা আইডেন্টিফাই করা যে মানে কোন জিনিসটা আমি জাস্ট একটা যেকোনো একটা জিনিস সেটা করব। হুম, তাইলে আমি এই ব্যাপারে মানি তাইলে কি হয় যে জিনিসটা একটা ইজি হয়ে যায় করাটা। যেমন ছোট একটা টাস্কই যদি আমি নিই স্পিরিচুয়াল, একে তো ইজি হয়ে যায়। আর অনেক কাজ থাকতে পারে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আরো ১০, ২০, ৩০ টা ওয়ে থাকতে পারে। সেটা না করে সে একটা কোর এরিয়াতে যদি ফোকাস করে, তাইলে এই জিনিসটা হুম, অ্যাচিভ করাও সহজ হয় এবং অন্য জিনিসে করলাম কি করলাম না এতে করে কি হয় যে হুম, এটার মানে আননেসেসারি হয়ে যায়। অন্য কোনো কিছুতে ফোকাস করা লাগে না। এই হুম, কনসেপ্টটা আরকি আমি বুঝছিলাম এবং কেউ যদি এটা প্র্যাকটিস করে, ধরো কেউ যদি একদিন চিন্তা করে, আমার মনে আছে যে তুমি একটা দিন কাটাইলা উম এক্সাক্টলি প্ল্যান করে এবং ওইটা হুম, বাস্তবায়ন করলা। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ফিল গুড। হুম, সেটাই। আর এই ক্ষেত্রে মানে আপনার চিন্তাটা কি এরকম যে স্পিরিচুয়াল কাজ যেটা করলাম ওইটা আমি যদি ভালো মতো করি তাহলে মানে এটাই যদি আমার একমাত্র কাজ থাকে আর অন্যান্য কাজ আমার না করলেও হবে, মানে এরকম কিছু বোঝাতে চাইছেন নাকি? না, না। মানে স্পিরিচুয়াল রিলেটেড একটা থিং। ও আচ্ছা। মানে স্পিরিচুয়াল এর তো অনেকটা ডাইমেনশন হইতে পারে না? মানুষ তো হুম, অনেক ওয়েতে স্পিরিচুয়ালি কানেক্টেড হইতে পারে। হুম, সো যেমন তুমি ধরো এখানে তো অনেকগুলো অপশন আছে যে আমার ফাইন্যান্সের জন্য কোন জিনিসটা জরুরি। হ্যাঁ, ধরো ফাইন্যান্সের জন্য কেউ একটা জব করে তার ফাইন্যান্সিয়াল লাইফটাকে ঠিক করার জন্য। তাহলে তার ওই জবটা ইম্পোর্টেন্ট সবচাইতে। ওইটা হুম, ঠিকমতো করতে হবে। এখন সে জব করলো না। কেউ একজন নতুন মানুষ, এমপ্লয়মেন্ট এখনো শুরু হয় নাই, আর্নিং শুরু করে নাই। সে চিন্তা করলো বিজনেস করবে। বিজনেসের জন্য সে ৩ ঘন্টা করে সময় দিবে। হুম, তাহলে ওই ৩ ঘন্টা সে বিজনেসই করলো। তার ফাইন্যান্সিয়াল লাইফটাকে সিকিউর করার জন্য। হুম, সো ওই যেই পার্টটা সেটা এখন মনে করো একটা মানুষের জীবনে তো শুধু একটা দিকে ফোকাস করলেও হয় না। এজন্য তো অনেকগুলো এরিয়া বলছে ফাইন্যান্সের জন্য, স্পিরিচুয়াল লাইফের জন্য, তারপরে কি রিলেশনশিপস এর জন্য, পার্সোনাল লাইফের জন্য, হ্যাঁ, ফিজিক্যাল হেলথ এর জন্য। এবং ফিজিক্যাল হেলথ এর কথা যদি বলি, কেউ চিন্তা করলো যে আমি এখন এখন এটা তোমার স্ট্যামিনা হোক অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে তুমি তোমার স্টেজ কোনটা। আমি চিন্তা করতে পারি যে যদি আমি আগে কখনো ব্যায়াম করি না করে থাকি, তাহলে আমি আজকে থেকে ০.৫ ঘন্টা দৌড়াবো। এটা তো হুম, সবার অ্যাবিলিটির মধ্যে হয়। সো এটাও যদি হয়, হ্যাঁ, তাহলে কি হইতেছে যে ওই ফিজিক্যাল পার্টটার টেক কেয়ার করা হয়ে গেল। দ্য ওয়ান থিং হুম, ফর ইউর ফিজিক্যাল হেলথ ইটস ডান। এটা বুঝাইছি। কিন্তু স্পিরিচুয়াল আচ্ছা, লাইফ তো আর হইল না। তো স্পিরিচুয়াল লাইফের কিন্তু এটা লাগবে। তো এরকম কোর এরিয়া এখানে অবশ্য কয়েকটা এরিয়া দিছে। অনেক ইম্পোর্টেন্ট এরিয়া দিছে। কিন্তু এর বাইরেও কিন্তু এরিয়া থাকতে পারে। সেটাও আমাদের আ হয়তোবা মানে এটা একটা প্ল্যান তো, একটা হুম, ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের ভিতরে থাইকা এরকম কি বলে আমরা নিজেরাও করতে পারি। ৫, ৭ টা বা ১০ টা কোর এরিয়া আমরা যেগুলোর উপর কাজ করতে চাই, সেগুলা সিলেক্ট হুম, করে ওইগুলোর জন্য একটা করে কোয়েশ্চেন করা এবং ওই রিলেটেড কাজ করা। হ্যাঁ, আমি এক্ষেত্রে জাস্ট আমার বলছি আরেকটা মানে প্রশ্ন হ্যাঁ, বলো। প্রশ্ন এরকম আসে যে ধরেন যদি আমরা এখন একটা বিষয় ধরেন এখানে কতগুলি বিষয় আছে দেখি, ধরা লাগবে না, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা। এখন আমরা যদি এখান থেকে ৭টার ভিতরে ২টা বা ৩টা করি, ভালো মতোই করি, আর বাকিগুলি না করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের মানে প্রভাব কি পড়বে সামগ্রিক জীবনে? না ওইটা তো আসলে আ ব্যক্তির উপর নির্ভর করে। যেমন বলাটা মুশকিল। যেমন ধরো আমি যেটা বলি স্পিরিচুয়াল লাইফ, হুম, ফাইন্যান্সিয়াল লাইফ, ফিজিক্যাল হেলথ এই ৩ টা হইলেও কিন্তু হয়ে যায়। হুম, ঠিক আছে? আর রিলেশনশিপস ৪ টাও যদি এরিয়া কভার করে,
মানুষের স্পিরিচুয়াল জিনিসটা তো একদম খুব বেসিক জিনিস, সেটা তো লাগেই। হুম, ২ নাম্বার জিনিস হইতেছে তোমার ফিজিক্যাল হেলথ, যেটা বলতে পারো। ৩ নাম্বার জিনিস হচ্ছে ফাইন্যান্স। হ্যাঁ, ৪ নাম্বার জিনিস রিলেশনশিপস। এই ৪ টা এরিয়াও যদি কেউ কভার করে, তাইলে হুম, ইট শুড বি লাইক মোর দ্যান এনাফ। আর তুমি যদি আচ্ছা। বাকিগুলা এর মধ্যে তুমি এড করতে পারো, বা তোমার নতুন কিছু তোমার ওই যে পার্সোনাল লাইফের যে ব্যাপারটা, সেটাও তো হুম, তুমি অবশ্য পার্সোনাল লাইফ সব জায়গায় ইনক্লুডেড হয়ে যায়, হুম, ওভারল্যাপ করে একটার সাথে আরেকটা। সো এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন এটা ওই ব্যক্তি নিজে ডিফাইন করতে হবে আসলে কয়টা এরিয়াতে ফোকাস করা উচিত বা না উচিত। হুম। এই ক্ষেত্রে মানে আমি এই প্রশ্নটা করছি, এটার কারণ হলো যে আমরাই আমরা ধরেন আগে একটা ডিসিশন নিছি এই ৪টা বা এই ৩টা সেক্টর যদি আমার হয়ে থাকে কমপ্লিট, তাহলে আমার জীবন মোটামুটি ভালো ভালো আছে। এটারে আমরা মানে আগে যদি ডিফাইন করে থাকি, এরকম আমরা মানে বলতে পারি যে ভালো হয়েছে তখন। কিন্তু ব্যাপারটা এরকম ঘটে না কেন? ডিসিশন নেওয়া মানে একটা জিনিস হলো আমি সিদ্ধান্ত মানে অন্যগুলিকে কাট করে দিছি আর কি। ডিসিশনের রুট মানে শব্দের রুটে গেলে এটা বোঝায় যে অন্য কোনো অপশন আর আমার নাই। এই কারণে আমি এটা চুজ করছি। কিন্তু মানুষ ওইটাতে আর কি সন্তুষ্ট থাকে না। দেখা যাবে যে ৪টা পূরণ করছে, পঞ্চমটা, ষষ্ঠটা বা সপ্তমটা এগুলি অর্জন করার জন্য তার আবার নতুন আগের মতোই যে সে সন্তুষ্ট ছিল না, ওই পরিস্থিতিতে চলে যাবে। ৭টার পরে ৮টা হবে, ৮টার পরে ৯টা হবে। এই ক্ষেত্রে মানে ডিসিশনই তো আমরা মনে হয় নেই না। মানে আমার প্রশ্ন করারই উদ্দেশ্য এটা ছিল। আচ্ছা, মানে তো এই এখন জিনিসটা ওইটা তো আপনার কাছে ডিসাইড কি? করতে হবে আসলে কোন কোন এরিয়াতে আমার ফোকাস করা হ্যাঁ, উচিত। হ্যাঁ, এটা আর কি করতে করতে পরে আমাদের হবে। এখন মানে আপাতত আলোচনার ভিতরে আছি। ঠিক আছে, দেখি। পরের চ্যাপ্টারটা হচ্ছে দ্য পাথ টু গ্রেট অ্যান্সার্স। এখানে বলছিল এফ এম আলেকজান্ডারের একটা কোটেশন, পিপল ডু নট ডিসাইড দেয়ার ফিউচার্স, দে ডিসাইড দেয়ার হ্যাবিটস অ্যান্ড দেয়ার হ্যাবিটস ডিসাইড দেয়ার ফিউচার্স। হুম, এই আসলে ওই যে কথাটা। এটা হচ্ছে কি আগের চ্যাপ্টারে আমি এখানে একটু বলার দরকার আছে। চ্যাপ্টারটার নাম মানে কি, দ্য পাথ টু গ্রেট আনসার্স, এই নামটা কেন হইলো? ১১ হ্যাঁ, নাম্বার চ্যাপ্টারে ওই যেটা বলছিলাম যে ওই যে কোয়েশ্চেনটা করা, হুম, স্পিরিচুয়াল লাইফের জন্য আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি করণীয়, এই হুম, প্রশ্নের উত্তরটা কিভাবে দেওয়া যায়, ওইটার হুম, কন্টিনিউশন হচ্ছে এই পরের চ্যাপ্টারটা আর কি। হ্যাঁ। এখন বলো আর কি, এখন বলতে পারো। আচ্ছা, পরের মানে এইটাই বলছে যে আমরা ফিউচার ডিসাইড করি না, আমরা ডিসাইড করি কি হ্যাবিটগুলি আমরা প্রত্যেকদিন করতে পারি, মানে কি কাজগুলি করি ওইটাই তো হ্যাবিট হয়। আর ওইটাই আমাদের ডিসিশন মানে ফিউচারকে ডিসাইড করে। এটাই বলছে এই চ্যাপ্টারের প্রথমে। যেমন এখানে একটা ডায়াগ্রাম দিছে, অ্যাবিলিটি টু আস্ক এ গ্রেট কোয়েশ্চেন আর অ্যাবিলিটি টু ফাইন্ড এ গ্রেট অ্যান্সার। এখানে আমরা অনেক সময় যে ডুয়েবল যে কোয়েশ্চেনগুলি বা এরিয়া যেগুলি আছে এগুলিতেই থাকি, ডুয়েবলের ভিতরে। ওটাকে স্ট্রেস করলে আরো যদি মানে দূরে যেতে পারি তখন আরো পসিবল পসিবল জিনিস পাওয়া যায় যে এটার পসিবল কি চিন্তায় ধরেন আমরা একটা এখন চিন্তা করতেছি বিভিন্ন বিষয় নিয়ে, এখন ডুয়েবল চিন্তা যেটা আমরা করতেই থাকি সবসময়, ওটারে যদি স্ট্রেস করে আরো দূরে নেই তাহলে পসিবল অ্যান্সার এই চিন্তার ভিতরে কি কি পাওয়া যেতে পারে সেটা আসে। মানে এটা হ্যাবিটের জন্য বা মূলত প্রথমে চিন্তা কেন দরকার, কারণ চিন্তা থেকেই তো অ্যাকশন মানুষ নেয়, সেই কারণে চিন্তা আগে দরকার। আচ্ছা, এখানে আপনার কোনো অ্যাড করার কিছু আছে নাকি নেক্সটে যাব? হুম, ও আচ্ছা, এখানে ওই যে ওই তোমার কাছে এই চ্যাপ্টারে কি আরো স্লাইড আছে? আহ, হ্যাঁ, এই যে একটা দুইটা আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাক আরো করো। আছে। আমি এখানে একটা জিনিস আলোচনা করি। যেমন এই কোয়েশ্চেনটা করাটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন এখানে আরো উদাহরণ দিছিল যে এই খুবই বিগ একটা কোয়েশ্চেন করতে হবে এবং এটা স্পেসিফিক কোয়েশ্চেন হতে হবে। হুম, যেমন একটা উদাহরণ দিছি, আমি এখান থেকে পড়তেছি। যেমন হোয়াট ক্যান আই ডু টু ডুয়েবল সেলস, এটা একটা কোয়েশ্চেন। বাট মনে করো একটা কোয়েশ্চেন, হোয়াট ক্যান আই ডু টু ইনক্রিজ সেলস। ধরো একজন মানুষ হুম, যে জব করে সেলসে, তো সে প্রশ্ন করলো যে আমি সেল বাড়াইতে কি করতে পারি। তো এইটা অনেক ব্রড কোয়েশ্চেন হয়ে গেছে, স্পেসিফিক কোয়েশ্চেন না। হুম, ঠিক আছে, সে অনেক কিছু করতে পারে, হুম, কিন্তু
হয়তোবা তাকে রেজাল্ট নিয়ে আসতে পারে না। কিন্তু যদি আমি একটা রেজাল্টটাকে মাথায় রাখি, যেমন হোয়াট ক্যান আই ডু টু ডাবল দ্য সেলস ইন 6 মান্থস? হুম, মানে তখন সে হইলো সেলস কতটুকুন চাইতেছে এবং এটা কোন সময়ের মধ্যে চাইতেছে। কোয়েশ্চেনটা যখন এত স্পেসিফিক হয়, তখন সে ওটার জন্য রোড ম্যাপ করতে পারে। যে আচ্ছা সেলস বাড়াইতে হইলে ৬ মাস টাইম আমার এবং সেটা ডাবল করাইতে হইব। হুম, তাইলে আমার এখন কি, কি করণীয় আছে? হ্যাঁ, সো এইজন্য ওই গ্রেট কোয়েশ্চেন করাটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আর এই কোয়েশ্চেনটা যদি না করতে পারে তাহলে গ্রেট আনসার আসে না। মানে স্পেসিফিক কোয়েশ্চেন যতক্ষণ যদি মানুষ না করতে পারে ততক্ষণ পর্যন্ত গ্রেট আনসারস কেউ পায় না। এজন্য এটাই বলছে হুম, যে গ্রেট আনসার পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে স্পেসিফিক একটা কোয়েশ্চেন করা। কোশ্চেন করেন। হুম। সেটাই। এরপরে ছিল ইফ ইউ ওয়ান্ট দ্য মোস্ট অফ ইউর অ্যান্সার ইউ মাস্ট রিয়ালাইজ দ্যাট ইট লিভস আউটসাইড ইউর কমফোর্ট জোন। মানে অ্যান্সার পাওয়ার জন্য ভালো যদি আমরা একটা গ্রেট বা হ্যাঁ যদি মানে ওই অ্যান্সার যে থেকে এখন ভালো কোনো ফল পাই পেতে চাই তাহলে আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। অর্থাৎ আমরা ধরেন স্পিরিচুয়াল বিষয়ের কথাই আবার আনি। আমরা স্পিরিট মানে ধর্ম তো স্পিরিচুয়ালিটির সাথে একসাথে রিলেটেড একটা বিষয়। এখন আমরা ধর্ম সম্পর্কে যা জানি সেটাই যদি ওই রিলেটেড চিন্তাই করি তাহলে ওটা থেকে ভালো রেজাল্ট যেটা ওটা আর আসবে না। কারণ আমরা তো আগে যেটা জানছি নতুন করে আর আহ, এখানে জানার চেষ্টা করতেছি না। তাহলে আমাদের কমফোর্ট জোন থেকে যদি আমরা বের হইতে পারি বা নতুন কোনো চিন্তা কেউ যদি দেয় ওইটাকে আমরা অ্যানালাইসিস করে দেখতে যদি শুরু করি তখন এটা থেকে ভালো রেজাল্ট আসবে। এটাই বলছে। এটা একটা আবার বিষয়। আবার স্টেটমেন্টটা দাও, আবার এই স্টেটমেন্টটা দাও। আমি একটু কি জানি একটা মাথায় আচ্ছা। ঢুকছিল। হ্যাঁ, যে মোস্ট ফ্রম ইউর আনসার, মানে এখানে হুম, যদি যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট জিনিস, আনসার থেকে যদি সবচেয়ে বেশি আমি বেশি বের করতে চাই, মানে আমার ভালো তাইলে রেজাল্ট আর কি। হ্যাঁ, তখন স্ট্রেচ করতে হবে না? ওই যে তুমি হুম, একটু গ্রাফে যাও। আচ্ছা আগেরটা। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই তো এটা এটা হ্যাঁ, গ্রাফটাতে। তো এখন হ্যাঁ, ওই যে স্ট্রেচটা বা পসিবিলিটি যে পর্যায়টা, ঠিক আছে? হুম, এটাতে যাই ওই ডুয়েবল যে জিনিসগুলা, এই ধরনের যদি আমি আনসার আমার আনসার পাইতে চাই মানে কি? আমি যদি রেজাল্টটা এরকম চাই, এখানে আনসার বুঝাইতে যেটা বলা হয়েছে যে হুম, আচ্ছা কোন রকম একটা রেজাল্ট আসবে, তাহলে ওই আমার কমফোর্ট জোনের ভিতরে থাকলেই আমার কোনো সমস্যা নেই। ওই যে দেখো অ্যাবিলিটি এই টু ফাইন্ড অ্যান্ড গ্রেট আনসার, এখানে হচ্ছে গ্রেট কোয়েশ্চেন এবং এটার হুম, থেকে সাথে সম্পর্কিত হইতেছে যে আমি আনসার থেকে কি বের করব, কতটুকুন রেজাল্ট পাবো। এখন হুম, তুমি যদি ডু মোস্ট চাও তাহলে তোমার ওই যে পসিবিলিটি লেভেলে যাইতে হবে। কারণ নতুন, নতুন হ্যাঁ, সম্ভাবনার জিনিস বের করতে হবে। তখন তোমার হ্যাঁ, কোয়েশ্চেনও আরো বেশি ডিপ হইতে হবে এবং হুম, কোয়েশ্চেন যখন ডিপ হবে স্পেসিফিক তোমার হইতে হবে। হ্যাঁ, তখন তুমি আরো সুন্দর, সুন্দর আনসার পাবা বা আরো সুন্দর, হুম, সুন্দর আউটপুট পাবা। আনসার ইন দ্য সেন্স এর আউটপুট পাবা আরকি। হুম। এটা আরকি বুঝাতে চাইছে। আমার কাছে মনে তার হইছে। মানে ডুয়েবল, ডুয়েবল এটার সিনোনিম হতে পারে যেটা কমফোর্ট জোন, সিনোনিম না কমফোর্ট মানে জোন, ওইটার হ্যাঁ, সাথে হ্যাঁ। মিলতে পারে। আর এজন্য ওই এটার যে কমফোর্ট আউট অফ জোনের বাইরে কমফোর্ট জোন কিছু হলো জিনিস এগুলো। চেক করাইতে হবে আরকি। নিজের কোয়েশ্চেনটাকেও ডিপ করাইতে হবে। আর এটা যদি হুম, কোয়েশ্চেনটাকে ডিপ করি আমার এফোর্টও বেশি যাবে। এফোর্ট বেশি হ্যাঁ, গেলে এখান থেকে আনসারও ওই লেভেলেরই আসবে। সেটাই। আচ্ছা তাহলে দেখি এরপরে একটা কলেজ প্রফেসর একজন কলেজ প্রফেসর বলছিল যে গ্যারি ইউ আর স্মার্ট বাট পিপল হ্যাভ লিভড বিফোর ইউ, ইউ আর নট দ্য ফার্স্ট পারসন টু ড্রিম বিগ, সো ইউড বি ওয়াইজ টু স্টাডি হোয়াট আদার্স হ্যাভ লার্ন ফার্স্ট। মানে বলতেছে যে তুমি ভালো স্মার্ট ঠিক আছে কিন্তু তোমার আগেও মানুষ কিন্তু কি হয়েছে বড় তোমার মতো স্বপ্ন দেখছে। এটা ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে যে তুমি তাদের থেকেই আগে শিখো, হুম। দেন বিল্ড ইউর অ্যাকশনস অন দ্য ব্যাক অফ দেয়ার লেসন্স। ঠিক আছে এটা এটা ওই যে কি বলবো। এটা হচ্ছে সে কেন বলছে ওই আনসার পাওয়ার একটা উপায়। হ্যাঁ। ধরো কেউ সেলস ডাবল করতে চাইতেছে ৬ মাসে। হুম, তাইলে এই আনসারটা পাওয়ার একটা উপায় হইতেছে নিজে প্রশ্ন করে নিজে উত্তর বের করার চাইতে সহজ উপায় হইতেছে এই দুনিয়া তো বহুত মানুষ আছে যারা ৬ মাসে সেলস ডাবল করছে। তাদের স্টোরিটা হ্যাঁ, পড়া। হ্যাঁ, বা স্পিরিচুয়াল লাইফের তাহলে কথাও যেভাবে বললা যে
কানেকশন তো স্পিরিচুয়াল কানেকশনের সাথে হয়ে গেছে, বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অনেক হয়েছে। মনে করো এই নিউট্রাল ধর্মের কথা বললে এই বুদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের কথা আসে, ইসলাম ধর্মের কথা আসলে সাবি আজমিনদের কথা আসে, নবীদেরকে বাদ দিলাম, তারা তো আরেক লেভেলে। তো তাদের স্টোরি পড়া দরকার, তাদের লাইফস্টাইলটা পড়া দরকার, ঠিক আছে? যে যে ধর্মেই থাকুক না কেন, ওই ধর্মের ভিতরে বা বেঞ্চমার্ক তারা স্ট্যান্ডার্ড সেট করছে, ইভেন যারা লাইভ বর্তমানে আছে তারা। তো তাদের স্টোরিটা যদি আমরা পড়ি, তখন আমরা আনসারটা আরো সহজে পাবো আর কি। এটা একটা ওয়ে অফ ফাইন্ডিং আনসার্স। হ্যাঁ, মানে যেহেতু আমরা আমাদের ক্ষেত্রেও বলতে পারি, যেহেতু আমরা বিভিন্ন বই থেকে যে এখনই আলোচনা করতেছি, এটাও এটারই একটা প্রসেস, যে যারা জানে তাদের থেকে জানা। এটারে হুম, আমরা হয়তো চিন্তা করার মাধ্যমে মানে ওই জায়গা পর্যন্ত যাইতেও পারতাম, তবে এটা ইজিয়ার ওয়ে। ইজিয়ার যেহেতু ওয়ে। চিন্তা করা আছে, মানে নতুন করে তো আবার চাকা আবিষ্কার করার দরকার নেই। এক্স্যাক্টলি। অথবা এটাই আর কি। পরে যে তবে এটা এক্সট্রাঅর্ডিনারি ওই যে তুমি যেটা রেজাল্টস। বললা যে ওই, কিন্তু এখানে জাস্ট একটা জিনিস মনে পড়লো, ওই স্টোরি পড়লে যেটা হয়, চাকা মনে করো কেউ আবিষ্কার করে ফেলছে আমরা জানি তো, আমার চাকা আবিষ্কার করতে আর আবার সময় লাগবে না, চাকা তো আবিষ্কার করে ফেলমুই। কিন্তু চাকা আবিষ্কার করে যখন পড়মু, তখন মানে চাকা কিভাবে আবিষ্কার হয় সেটা যখন পড়তে যাব, তখন এর মধ্যে কিন্তু ইনোভেশন চলে আসে আবার। হ্যাঁ, যেমন কি? মানে ওই চাকাটা আর চাকা থাকে না। মানে এটা বলার উদ্দেশ্য হইতেছে দুইটা বেনিফিট। একটা, তুমি ওটা যেটা পরীক্ষিত, যেটা অলরেডি প্রুভড হইছে, যেই ওয়েটা হুম, সাকসেসের, সেটা তো পাওয়াই যায়। এর সাথে কিন্তু ইনোভেটিভ জিনিস তৈরি হইতে থাকে, কারণ মানুষের ভিতরে ওই পাওয়ারটাই দেওয়া আছে ব্রেনের। সো এটা ডাবল হুম, বেনিফিট আর কি। হ্যাঁ, মানে সে এটার সাথে নতুন কিছু বানানোর চিন্তা করে। হুম, আমি আমি জাস্ট এটা কেন বললাম, ধরো আমি থিওরি পড়তেছি এখন একটা হ্যাঁ, কনসেপ্ট নিয়ে, অর্গানাইজেশনাল কালচার নিয়ে একটা থিওরি পড়তেছি গতকাল রাতেই। তো এটা নিয়ে তো অলরেডি অনেক মানুষ অনেক চিন্তা ভাবনা কইরা রাখছে। তো আমি হুম, যখন পড়তেছি তখন দেখা গেছে, যখন দুইজনেরটা পড়লাম, তখন নতুন নতুন আইডিয়া আমার মাথায় আসতেছে। এখন এটা আবার আরেকজন জানছে কিনা, বা আরেকজন এটা ব্যাপারে অলরেডি তার এই চিন্তা আসছে কিনা, সেটা আমি জানি না। বাট ইনভেনশন তো হচ্ছে, মানে আমার ভিতর থেকে, তাই না? হ্যাঁ, ইনোভেশনটা সেটা তো। এভাবে হয় আর কি। সো ওইটার একটা সুবিধা, এক তো জানা হয়, দ্বিতীয়ত নতুন কিছু তৈরি হয় এখান থেকে। হ্যাঁ। এটাই বলতে চাইলাম। হুম, হুম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিভাবে চিন্তা করব সেই সেই জিনিসটাও শিখতে পারি। মানে তারা যে ধরেন এই যে একটা আবিষ্কারের কথাই যদি বলি, চাকা আবিষ্কার হোক অথবা ইলেকট্রিসিটি, তো এটা কিভাবে মানে তারা করলো, তাহলে ওই প্রসেসটা বা ওটার মাধ্যমে আমরা নতুন কিছু চাইলে আবিষ্কার করতে পারি, বা আবিষ্কার হোক বা হ্যাঁ। কাজ হোক, এটাই বললাম আর কি। এখানে বলছে এক্সট্রা অর্ডিনারি রেজাল্টস পার্ট 3, মানে এটার এই চ্যাপ্টারের শেষে আর কি, নতুন চ্যাপ্টারের আগের অংশ বলছে, ইয়োর বিগ ওয়ান থিং ইজ ইয়োর পারপাস অ্যান্ড ইয়োর স্মল ওয়ান থিং ইজ দ্য প্রায়োরিটি ইউ টেক অ্যাকশন টু অ্যাচিভ ইট। মানে দুইটা ওয়ান থিং এর কথা এখানে আছে। একটা হলো পারপাস, এটা মনে হয় আমরা আরো আগেও আলোচনা করছিলাম। হুম। তাহলে এক্ষেত্রে মানে যদি প্রশ্নটা এরকম করি, পারপাস ছাড়া যে ওয়ান থিং আমরা করি, সেটা তাহলে কি আলটিমেটলি না, ওটা মানে ওয়ান থিং এ তো পড়ে না। পড়ে না? মানে মনে হয় তাহলে না। এগুলি পারপাস লাগবে সবার প্রথমে, মানে আমরা কেন কাজ করব সেটার জন্য, ওটাকে ঠিক করা লাগবে। আচ্ছা, পরে চ্যাপ্টার 13, লিভ উইথ পারপাস। এখন শেখাবে কিভাবে পারপাস ফুলি লিড করতে হয়, লাইফকে লিড করতে হবে যেটাই হোক। আচ্ছা, লাইফ ইজন্ট অ্যাবাউট ফাইন্ডিং ইউর সেলফ, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইউর সেলফ। হুম। জর্জ বার্নার্ড শ এই কথাটা বলছে। এই খুব, ক্ষেত্রে মানে চিন্তা আপনার কি আছে এই জায়গায়? না এটা তো খুব সুন্দর একটা স্টেটমেন্ট, যে ভাল লাগলো আর কি। লাইফ ইজন্ট অ্যাবাউট ফাইন্ডিং ইয়োরসেলফ, মানে লাইফে আমাকে খোঁজার কিছু নাই। হ্যাঁ। হুম, সো ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ হইতেছে আনলেস এন্ড আনটিল আই নো মাইসেলফ, আই ক্যান নট ক্রিয়েট মাইসেলফ। হুম। বিল্ড এটাই করাটা মানে এই ক্ষেত্রে মানে আমাদের যেমন দুইটা পারপাসের কথা বলছে, এখানে আমাদের প্রথম মানে ওটা যেমন প্রথম কাজ, ওইরকমই এটা প্রথম কাজ, যে আগে আমাদের জানতে হবে যে আমরা কি, তারপরে আমরা ক্রিয়েট করব, না জানলে কিভাবে ক্রিয়েট করব। হ্যাঁ, ক্রিয়েট করা যাবে না। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে ছিল
who we are and where we want to go determine what we do and what we accomplish. এটার ক্ষেত্রে আপনার কি মত আছে? মানে আমরা এখন যা আচ্ছা, আছি এখানে এটা আর আমি আমরা বুঝছি। আমরা যেটা আমরা আসলে কোথায় যেতে চাই সেটাই ডিটারমাইন করে যে আমরা কি করব এবং কি অ্যাচিভ করব লাইফে। না, মানে এখন যেটা করতেছি সেটাই আর কি করব। মানে ওইটাই হ্যাঁ, আমাদের করে। আমরা এখন বর্তমানে যা আছি ওটার কারণ হলো আমরা কি করি সেটা। হুম। মানে এটা বা আমরা প্রেজেন্টে বলছে পাস্টের জন্য সত্য, হ্যাঁ, ফিউচারের জন্য সত্য। ২ টা যেরকম ২ টাই আছে। মানে আমরা যে কোথায় যেতে চাই এবং আমরা কি। হুম, এখন আমি যে অবস্থায় আছি এই অবস্থায় যদি এভাবেই চলতে থাকে তাইলে মানে যা অ্যাচিভ করার তো তাই করব। কিন্তু আমি ধরো একজন মানুষ এখন আছে, ইটস নট লাইক লাইফ লিড করতেছে। তোমারই আমি তাহলে একটা প্রশ্ন করি। মনে করো কোনো একটা লাইফ লিড করতেছে, বাট সেটা সে নিজে মানে না। এখানে একটা কন্ট্রাডিক্টরি কথা। হোয়াট উই আর, হুম, তুমি যদি তাকে ডিফাইন করো, সো সে ওইটা ধরো একটা মানে ডিসিপ্লিনহীন একটা মানুষ। ডিসিপ্লিন লাইফে আনতে পারতেছে না। অনেক প্রবলেমের মধ্যে চলতেছে। সো সে তো ঐরকমই ডিসিপ্লিনড না। হুম, বাট ওয়্যার ইউ ওয়ান্ট টু গো, ধরো সে যাইতে চায় একটা ডিসিপ্লিনড লাইফে। হুম, হ্যাঁ? এবং তাইলে মানে কি তার জন্য মানে কি করণীয় বা তার কি বলে এখানে ওটারে কেমনে আনতেছি? কোয়েশ্চেনও করতে পারতেছি না। মাথায় আছে। আচ্ছা সমস্যা নেই। চেষ্টা মানে অন্যদিকে তাহলে দেখেন, কোনো চিন্তা করার আছে What না। we are in, where we want to go determine. মানে এটা এরকম প্রশ্ন করতে চাইছিলেন যে তাদের ক্ষেত্রে কি হবে যারা মানে একটা হ্যাঁ, বলে কিন্তু নিজেরা করেন তারা না। কি accomplish করবে? তারা কি accomplish করতে পারবে? আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে মানে তারা তো নিজেদেরকে ডিসিভ করতেছে, মানে তারা যা বলতেছে তা করতেছে না। সে হুম, এই কথাটাই না। তাহলে তো ডিসিভ করলে তো তার পারপাসই ক্লিয়ার না। পারপাস যদি ক্লিয়ার না থাকে তাহলে তো তার ওয়ান থিং যেটা দা ওয়ান থিং এটা তো অ্যাচিভ হবে না। এটাই। আচ্ছা। আচ্ছা, তাহলে এরপরে দেখি স্টোরি ছিল যে দ্য বেগিং বোল। এখানে আমরা একটু লাইন বাই লাইন পড়ি আর আপনারা আচ্ছা একটু শো করি। হুম। এই গল্পটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি আপনারা পরে পড়তে চান। একটা মজার গল্প দেখি। বেগিং বোল, দ্য বেগিং বোল এই গল্পটা। Upon coming out of his palace one morning and encountering a beggar, a king asked, এখানে একটা কমা হবে মনে হয়। আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে একটা এক রাজা জিজ্ঞেস করছে বেগারকে, ভিক্ষুককে, তুমি কি চাও? দ্য বেগার লাফিংলি সেজ, ইউ ইউ আস্ক অ্যাজ দো ইউ ক্যান ফুলফিল মাই ডিজায়ার, মানে আপনি এভাবে জিজ্ঞেস করতেছেন যাতে যেন আপনি আমি যা চাই তাই পূরণ করতে পারবেন। অফেন্ডেড দ্য কিং রিপ্লাইস, অফকোর্স আই ক্যান, মানে সে এটাতে অফেন্ড হয়েছে রাজা, একটু বিরক্ত বা একটু ইগোতে লাগছে তার। পরে বলছে অফকোর্স আই ক্যান, হোয়াট ইজ ইট, আমি পারি, কি তুমি চাও? দ্য বেগার ওয়ান্স, থিঙ্ক টুয়াইস বিফোর ইউ প্রমিস এনিথিং, বলছে দ্বিতীয়বার ভাবেন বা আবার ভাবেন বলার আগে, প্রমিস করার আগে। পরে নাও দ্য বেগার ওয়াজ নো অর্ডিনারি বেগার বাট দ্য কিংস পাস্ট লাইফ মাস্টার। গল্পটার মানে এটা এখান থেকে আসতেছে। পাস্ট লাইফে বেগারটা ছিল রাজার কিংয়ের, মাস্টারের। হ্যাঁ মাস্টার ছিল, মানে রাজারও শিক্ষক ছিল এরকম টাইপ কিছু, অথবা রাজা ছিল এরকম। হু হ্যাড প্রমিসড ইন দেয়ার ফর্মাল লাইফ, আই উইল কাম টু ট্রাই অ্যান্ড ওয়েক ইউ ইন দ্য নেক্সট লাইফ। সে আবার আসবে, পুনর্জন্ম হবে আর কি তার নেক্সট লাইফে, সে তাকে জাগাবে, জাগ্রত করবে, অ্যাওয়েকেনিং যেটাকে বলে। দিস লাইফ ইউ হ্যাভ মিসড বাট আই উইল কাম এগেইন টু হেল্প ইউ। এই লাইফ তো তুমি মিস করছো, আমি আবার আসবো পরবর্তী জীবনে তোমাকে সাহায্য করতে। দ্য কিং, নট রেকগনাইজিং হিজ ওল্ড ফ্রেন্ড, ইনসিস্টেড, আই উইল ফুলফিল এনিথিং ইউ আস্ক। বলছে তার ওই ফ্রেন্ডকে চিনে নাই, কিন্তু ওই সে যে ভিক্ষুক বেশে সে ওই ফ্রেন্ডকে মানে তার রাজাকে আর কি চিনছে, ভিক্ষুকের বন্ধু ছিল বা এখানে তো মাস্টারের কথা একবার বললো, একবার বললো ফ্রেন্ড। আচ্ছা, এটা ধরে নিলাম বন্ধুই। পরে বলছে ফর আই এম ভেরি পাওয়ারফুল কিং হু ক্যান ফুলফিল এনি ডিজায়ার।
তুমি যেটা চাও, যেটা ইচ্ছা সেটাই চাও, আমি পূরণ করতে পারবো যেহেতু আমি শক্তিশালী রাজা। দ্য বেগার সেড, ইট ইজ ভেরি সিম্পল ডিজায়ার, ক্যান ইউ ফিল দিস বেগিং বোল? এই যে আমি যে ভিক্ষার যে পাত্রটা আছে সেটা কি পূরণ করতে পারবেন? অফকোর্স, সেড দ্য কিং, অবশ্যই রাজাটা বলল। অ্যান্ড হি ইনস্ট্রাক্টেড হিজ ভিজিয়ার, মানে আমরা উজির বলি না, রাজার হুম উজির হুম থাকে, ওই ভিজিয়ার, এটা মানে হলো উজির, টু ফিল দ্য ম্যানস বেগিং বোল উইথ মানি, টাকা দিয়ে ভরতে বললো এই উজিরকে। পরে বললো দ্য উজির ডিড, দ্য ভিজিয়ার ডিড, বাট হোয়েন দ্য মানি ওয়াজ পোর্ড ইনটু দ্য বোল ইট ডিসঅ্যাপিয়ার্ড, মানে যখন ওই টাকাটা বলে রাখলো ওই টাকাগুলি সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গায়েব। গেল। সো হ্যাঁ, গায়েব হয়ে গেল। সো হি পোর্ড মোর অ্যান্ড মোর, এই কারণে ওই উজির যে সে আরো আরো টাকা ঢালতে থাকলো, বাট দ্য মোমেন্ট হি ডিড ইট উড ডিসঅ্যাপিয়ার, যখনই করতো তখনই ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, টাকা ঢাললেই অদৃশ্য হয়ে যেত। দ্য বেগিং বোল রিমেইনড এমটি, ভিক্ষার পাত্রটা খালি রয়ে গেল। ওয়ার্ড স্প্রেড থ্রু আউট দ্য কিংডম, রাজ্যব্যাপী এটাই প্রচার হয়ে যেতে থাকলো যে এই অ্যান্ড এ হিউজ ক্রাউড গ্যাদার, যে রাজা যা দিতেছে ওই বোলের ভিতরে কিছুই থাকতেছে না, মানে পূরণ করতে পারতেছে না রাজা সামান্য ভিখারির আবদার বা চাওয়াটা। দ্য প্রেস্টিজ অ্যান্ড পাওয়ার অফ দ্য কিং ওয়ার অ্যাট স্টেক, রাজার যে প্রেস্টিজ, মর্যাদা মর্যাদা ছিল এটা ঝুঁকির ভিতরে ছিল। সো হি টোল্ড হিজ ভিজিয়ার, ইফ মাই কিংডম ইজ টু বি লস্ট আই এম রেডি টু লুজ ইট, বাট আই ক্যান নট বি ডিফিটেড বাই দিস বেগার, মানে আমার রাজ্য যায় যাক, আমি এই ভিখারির কাছে কি পরাজিত হব না, এটা বলছে। হি কন্টিনিউড টু এমটি হিজ ওয়েলথ ইনটু বোল, রাজ্যের যাবতীয় সম্পদ ঢালতে থাকলো বোলের ভিতরে, ডায়মন্ডস, পার্লস, এমারাল্ডস, হিজ ট্রেজারি ওয়াজ বিকামিং এমটি, তার যে কোষাগার সেটা একবারে খালি হতে থাকলো। অ্যান্ড ইয়েট দ্য বেগিং বোল সিমড বটমলেস, মানে এমন মনে হইলো যে বেগিং বোল যেটা ভিক্ষার পাত্র এটার কোনো তলা নাই আর কি, সীমা নাই, অসীম। এভরিথিং পুট ইনটু ইট ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার্ড, যা ঢালতো তাই সাথে সাথে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যেত। এখন আমরা দেখি শেষ মুহূর্তের দিকে আসছে। ফাইনালি as the crowd stood in utter silence the king dropped at the beggar's feet and admitted defeat, শেষমেশ রাজা কি করলো, ওই হার যে মানলো। ভিখারির পায়ে পড়লো এবং পরাজয় স্বীকার করলো। ইউ আর ভিক্টোরিয়াস, বাট বিফোর ইউ গো ফুলফিল মাই কিউরিওসিটি, তুমি তো জয়ী ঠিক আছে, তুমি যাওয়ার আগে আমার এই কৌতূহলটা একটু মেটাও। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ বেগিং বোল, অফ দিস বেগিং বোল, এই বেগিং বোলের রহস্যটা কি, আসলে এটা টাকা দিয়ে পূরণ করতে পারতাছি না। দ্য বেগার হামলি রিপ্লাই, দেয়ার ইজ নো সিক্রেট, ইট ইজ সিম্পলি মেড আপ অফ হিউম্যান ডিজায়ার, এটার কোনো সিক্রেট নাই, এটা তৈরি হয়েছে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এটার দ্বারা, তার মানে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আশা এগুলি কখনো শেষ হয় না, ডিজায়ার যেটা। লাইন বাই লাইন পড়লাম, একটু সময় লাগলো, তারপরও না গল্পটার থেকে ছিল, আমরা ভালো ছিল, এন্ডিংটা দরকার ছিল এটা আস্তে আস্তে পড়া। স্টোরি ইটসেলফ সেজ এভরিথিং। আশা করি যারা হ্যাঁ, শুনছে তারা তো বুঝতেই আপনারা পারতেছে। স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, স্ক্রিনশট দিয়ে আবার বা অথবা পজ করে করে করতে পারবেন চাইলে গল্প আকারে। আচ্ছা, এখানে ডক্টর মার্টিন কি লিখছে, সেলিগমান, পাস্ট প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকান তো এখানে সাইকোলজি এটা এটা সাইকোলজিক্যাল একটা ইনস্টিটিউট। লার্নিংও আছে। এই যে দেখো, ওই এখানে যেটা মানে স্টোরিটা এখানে যে দিল, পারপাস অফ লাইফ এই চ্যাপ্টারে। সো হ্যাঁ, এটার রিজনিং কি হইতে পারে? হ্যাঁ, এটাতে একটা লার্নিং পয়েন্ট আছে। তোমার কি মনে হয়? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস স্টোরি শেয়ারিং ইন দিস চ্যাপ্টার? আমার যেটা মনে হয় সেটা হলো, মানে আশা যেটা ডিজায়ার, পৃথিবীতে আশা করা যাবে না এক কথায়, এটা আমাদের ধর্মগ্রন্থগুলিও শেখায়। আহ, আপনি দেখবেন ইসের ভিতরে আছে, হিন্দু ধর্মের ভিতরে আছে, ইসলাম ধর্মের ভিতরে আছে, বড় বড় সকল ধর্মের ভিতরে আমরা দেখছি যে পৃথিবীতে এত মানে আশা করা যাবে না, কাজ করে যেতে হবে, ফলের আশা করা যাবে না। তবে হ্যাঁ, এখন এটাও ঠিক। মানে এখানে আমি যেভাবে রিলেট করতেছিলাম, অফকোর্স তুমি যেটা বলছো ফাইন। এই চ্যাপ্টারে যে আমরা যদি একটু ব্যাক করি, মনে করো পিছনের কনসেপ্টটাতে, যে পারপাস তো লাইফ সেট করা ইম্পর্টেন্ট। হুম, ধরো স্পিরিচুয়াল লাইফ রিলেটেড হোক, ফাইন্যান্সিয়াল লাইফ রিলেটেড হোক, বাট এট দ্য সেম টাইম এই স্টোরিটাও মাথায় যদি থাকি, সো আমাদের পারপাসটা যেন ডিজায়ার ওরিয়েন্টেড না হয়, হুম, তাহলে তো
ওই যাই পাই না কেন, যেই রেজাল্টই অ্যাচিভ করি, এটা তো ফুলফিল হবে না। সো এটা এটা আর আমি শূন্য জানি হয়ে না, থাকবে। আমি আমার মতো করে কানেক্ট করলাম। নাইলে না এখানে ঠিক আছে এই কথা এটা। স্টোরিটা ধরো ফাইন্যান্স রিলেটেড কেউ একজন পারপাস সেট করলো। হুম। ঠিক আছে? সো এটাও যদি এরকম হয় মানি অনেক বেশি, বেশি চাই, তাইলে তো ওই আমি ওই ট্র্যাপে আবার আরেকটা ট্র্যাপে পড়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে যে আমার মানে একটা চিন্তা আগে থেকে আছে, একটু বলি। যে মানুষ তো মানে ব্যবসা করে কি জন্য? টাকার জন্য। মূলত বেশিরভাগ মানুষ। যে টাকা লাগবে, ব্যবসা এই কারণে করে। এখন যদি টাকাটাই মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা মানে যেকোনো কিছুর মাধ্যমেই তো ব্যবসা করা টাকা যেতে পারে। অর্জন বা করতে সে পারবো। তো তার টেন্ডেন্সি এরকমই থাকবে। যেকোনো কাজের মাধ্যমে হোক, যে কাজের হোক, ওটা আমার ব্যাপার না, মানে সমস্যা না। টাকা অর্জন দেওয়ার কথা। তাহলে হুম, সে মানে ওটাকে কি বলে? রেজাল্ট যেটা বা ডিজায়ার যেটা, ওইটার ওইটা সেন্ট্রিক একটা লাইফ লিড করতেছে। হুম। পারপাস ওইটার সাথে অ্যালাইন না করে আর কি, রেজাল্ট যেটা আর কি টাকা, ওইটার সাথে তার কাজকে বা জীবনকে অ্যালাইন করতেছে। আমরা মনে করি বা এটার সাথে এটা মিলাইতে পারি যে টাকা কেন্দ্রিক যেই ব্যবসা বা চাকরি বা যেটাই হোক কাজ, সেটা তাহলে এই গল্পটার সাথে মিলবে আচ্ছা, তাহলে যে আরেকটা ডিপ আলটিমেটলি কোয়েশ্চেন রেজাল্ট করি। কিছু হবে না। এটা খুবই সিম্পল। অনেকে কানেক্ট করতে পারবো যে হ্যাঁ, ফাইন্যান্সিয়াল পারপাস সেট করার সময় আমরা ডিজায়ারকে হুম। পাশে রেখে করা উচিত। সো স্পিরিচুয়াল লাইফের ক্ষেত্রে এখানে তোমার মতামতটা কি? মনে করি স্পিরিচুয়াল লাইফ, আরো মানুষ স্পিরিচুয়াল হইতে চায়, আরো স্পিরিচুয়াল হইতে চায়। এখানেও যদি ডিজায়ার থাকে, এটা কেউ কি ডিরেইলড হইতে পারে কিনা? মানে হাউ ডাজ উম, ডিজায়ার ফাংশন দেয়ার? তোমার কি মনে হয়? আচ্ছা হ্যাঁ, এই ক্ষেত্রে এটা তো আবার ডিপ কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। কেন? মানে কি বলে, আমরা একে তো বলতেছি যে কোনো কিছু চাওয়া যাবে না। এখন স্পিরিচুয়ালিটির যে শিক্ষাগুলি আর কি, হ্যাঁ, যে চাওয়া যাবে না বা চাওয়া ঠিক না, তাহলে আমরা অসন্তুষ্ট থাকবো বা রেজাল্টটা যেটা দরকার ওটা আসবে না। এখন আবার আমরা যদি স্পিরিচুয়ালিটি চাই যে একবারে শীর্ষে উঠতে হবে বা একবারে ট্রান্সেন্ডেন্ট, মানে ট্রান্সেন্ড করতে হবে অনেক উপরে, হুম, এরকম যদি কিছু চাই, সেই ক্ষেত্রে মানে কি বলে, মানে আলটিমেট যেই চাওয়াটার রেজাল্ট যেটা ওটা আসবে না। মানে আমরা যদি বৌদ্ধ ধর্মের যে মোক্ষ লাভের কথা বলি বা বেহেস্তে যাওয়ার যে কথা বলি, আল্লাহর সাথে একতা মানে এক এক হয়ে যাওয়ার যে কথা সুফিরা বলে, ওইটা হবে না। কারণ আমার এই চাওয়ার মানে এটার ভিতরে, এই রাস্তার ভিতরে চাওয়ার কাজ আছে। এমনকি উম, কোন ধর্মে, বৌদ্ধ ধর্মে মনে হয় নির্বাণ লাভের যে বিষয়টা আছে, ওটার ভিতরে বলছে যে সৃষ্টিকর্তাকেও চাওয়া যাবে না। এমনকি মানে আচ্ছা। সৃষ্টিকর্তার কাছেই তো আমরা যেতে চাই, তাকেও চাওয়া যাবে না, ধর্মকেও চাওয়া যাবে না। মানে আচ্ছা, এই হ্যাঁ। কথাগুলিও আছে। হ্যাঁ, এটা বুঝতে পারতেছি যে হ্যাঁ, মানে এগুলো আসলে মাঝে, মাঝে আমি তো চিন্তা করি ওয়ার্ডস আসলে খুব লিমিটেড হয়ে যায়। হ্যাঁ। মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা দিয়ে দেয়। যে হুম, সৃষ্টিকর্তাকে চাওয়া যাবে না, তাহলে হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, এটা কিন্তু অনেক নেগেটিভ এখান থেকে আইডিয়া তৈরি করতে পারে। তো ওই যে হুম, যেটা বললাম ডিজায়ার ওরিয়েন্টেড যে চাওয়াটা, হুম? সৃষ্টিকর্তাকে এখানে একটা কনসেপ্ট হয়তোবা মিলাইতে পারি। শয়তানের যে চাওয়া, সৃষ্টিকর্তাকে কিন্তু শয়তানও চাইছে। খুব হুম। ডিপলি চাইছে মনে হয়। এমন চাওয়া চাইছে যে সৃষ্টিকর্তার হয়তোবা এই আদেশটাও সে অমান্য করতে দ্বিধাবোধ করে নাই। আমি জানি না রিলেট করতে পারলাম কিনা যেভাবে বুঝাইতে চাইছি। মানে ওখানে আচ্ছা বলেন, ডিজায়ারটা, সমস্যা নেই। হ্যাঁ, ডিজায়ারটা বলেন। যদি ইয়া হয়ে যায়, সেন্ট্রালে ঢুকে যায়, তখন ওই হুম। সৃষ্টিকর্তা চাওয়ার ভিতরে অহংকার বোধ তৈরি হইতে পারে। মনে হইতেছে। ঠিক আছে? আহ, বা স্পিরিচুয়াল গেইন এর ভিতরেও অহংকার তৈরি হইতে পারে। প্রবাবলি এটা ছাড়া তো আর প্রবলেম তো আমরা দেখি না। মনে হয় ওই দিকটা এখানে হইতে কাজী পারে। নজরুলের একটা আমার লাইন মনে আসতেছে যে খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, চাই না বেহেশত, খোদার কাছে নিত্য মোনাজাত করে হায়। মানে আল্লাহর কাছে বেহেশত চায় না, কাজী নজরুল গান গাইতেছে। কারণ মানে সে বেহুশ থাকতে চায়, মানে বেহুশ বলতে বুঝাইতেছে যে মাদকাসক্ত এরকম কিছু না, নেশাগ্রস্ত এরকম না। মানে যে পৃথিবীর যে মোহ, সেইটা থেকে সে বেয়ে থাকতে চায়, মানে ডিটাচড থাকতে চায়, আচ্ছা। এই বেহুশ থাকা। হুম, হুম। মানে আল্লাহকেও চায় না, চায় না বেহেশত আর কি, সেটাই বলছে, চাই না বেহেশত, খোদার কাছে নিত্য মোনাজাত করে।
আল্লাহর কাছে প্রত্যেকদিন মোনাজাতে নামাজের পরে সে বেহেশত চাইতেছে না, কারণ সে নিজে এখন মানে মোহগ্রস্ততা থেকে মানে পৃথিবীর মোহ যেটা ওটা থেকে সে মুক্তি ই চায়। আছে, ডিটাচড আছে। হ্যাঁ, মূলত হুম। ওইটাই, ওটা চাওয়া না, একরকম ওটা না চাওয়া আর কি, মোহ থেকে, মোহটা না চাওয়া, না চাওয়া এক ধরনের চাওয়া, সেটা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এনিওয়েজ আমরা এই বইয়ের যে যাই একটু স্পিরিচুয়াল দিকে বেশি আগে গেছিলাম মনে হয়। হ্যাঁ, আচ্ছা এনিওয়েজ এখানে যে সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের এক লোক মার্টিন সেলিগম্যান, সে বলছিল দেয়ার আর 5 ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু আওয়ার হ্যাপিনেস। 5টা ফ্যাক্টরের কথা বলছে, যেটা আমাদের সুখের ভিতরে কি করে, সুখকে ডিফাইন করে বা এরকম: পজিটিভ ইমোশন অ্যান্ড প্লেজার, অ্যাচিভমেন্ট, রিলেশনশিপস, এনগেজমেন্ট অ্যান্ড মিনিং। তারপর বলছে অফ দিস হি বিলিভস এনগেজমেন্ট অ্যান্ড মিনিং আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস, যে আপনি বলছেন না যে কোন মানে 7টার ভিতর থেকে 2-3টা বা 4টার কথা বলছিলেন, এগুলি যদি আমরা নেই তাহলে কি লাইফ আমরা মানে ফুলফিলড হবে এরকম কিছু? তাহলে এখানে সংক্ষেপে যদি বলি, আমি তো ওনারা রিসার্চ ফুলফিলড করে হবো দেখছে কিনা এত ডিপ কথা বলা তো টাফ। আমার কাছে মনে হইলো ওই চারটা ইম্পর্টেন্ট হ্যাঁ, আর কি, তাই বলা মানে আচ্ছা, খুব ইম্পর্টেন্টের বেসিক। কথা বলছে, ফুলফিল না। মানে আমার কাছে মনে হয়েছে যে এটা এখন ফুলফিলড হওয়াটা এটা তো অনেক ডিফাইন করাটা। হ্যাঁ, যেমন এখানে দুইটা যে বলছে যে এনগেজমেন্ট অ্যান্ড মিনিং, এই কথাগুলি, এটা আমার সাথে মানে আমি এটা রিলেট করতে পারি এইভাবে, ধরেন আমি মিনিং পাইছি পৃথিবীর, যে কোন কাজটা করতে হ্যাঁ, হবে, এর মিনিং আর তো ইজ এনগেজমেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এটা নিয়ে এনগেজড আছি, তাহলে তো আমার আর মানে কি কিছু নাই, লাগেও না। আহ, আর কিছু লাগেও না, কারণ আমি মিনিংফুলি যদি লিড করি লাইফ আর এনগেজমেন্ট ঠিক থাকে, তাহলে অটোমেটিক হুম। সব হইতেই থাকবে। এই কারণে এই দুইটারে মোস্ট ইম্পর্টেন্ট বলছে। আচ্ছা আমরা দেখি পরে। To be financially wealthy, you must have a purpose for your life. In other words, without purpose, you will never know when you have enough money. হ্যাঁ, কথাটা কিন্তু একটু হুম। অন্যভাবে বলছে। And you হ্যাঁ, হ্যাঁ, can হ্যাঁ। never be সুন্দর financially কথা wealthy. বলছে। এটা হচ্ছে ডিজায়ারটা যদি এই চলে আসে তাহলেই তো এখানে সমস্যা। এই যে ওই স্টোরিটা ওই কারণেই বলা না? যে ডিজায়ার যদি হুম, থাকে ইউ ক্যান হ্যাভ ইউ উইল নেভার হ্যাভ এনাফ মানি। হুম, সেটাই। তাহলে আমরা ডিজায়ারটাকে একটা যদি লিমিট করতে পারি, মনে করেন আমার এত টাকা হইলে এনাফ, আর দরকার নেই। মানে যেটাকে বলি আমরা ডিসিশন। আমি একটু আগেও বলছিলাম যে ডিসিশন জিনিসটা কি। আমরা মনে করতেছি যে 10 বছর পরে যেটা অ্যাচিভ করবো ওটা করলেই সব হয়ে যাবে, 11তম বছর মানে 10 বছরের পর থেকে। কিন্তু ওই ওই বয়সে গিয়া দেখা যাবে যে আরো আমার ডিজায়ার তৈরি হইলো। এই কারণে হুম। আমি মানে এটাই বলছিলাম যে ডিসিশন আমরা মনে হয় নিতে শিখি নাই বা নেই না ভালো মতো। আহ, আর এখানে যেটা বলছে যে মানে যদি আমাদের লিমিট থাকে যে এত টাকা অর্জন হইলে আমরা ফাইন্যান্সিয়ালি ওয়েলদি হিসাবে নিজেকে মনে করব, তো ওটা যদি লিমিট আবার না থাকে, তাহলে তো আমার ডিজায়ার বলবে যে না, এত টাকা হুম। হয়েছে, সেটাই আমি সন্তুষ্ট না, তার মানে আমি ওয়েলদি না, ফাইন্যান্সিয়ালি ওয়েলদি কখনো হইতে পারবো না। আচ্ছা, ওইটার কথা আবার অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে তাইলে যদি আমি একটা সেট করে রাখি আজকে, সেটা যদি হয়ে যায়, আর সেটা যদি পরের মাপকাঠিতে ওইরকম মানে ওয়েলদির ডেফিনিশনে না পড়ে, ওয়েলথের ডেফিনিশনে, রিচ বা ওয়েলদি ম্যানের, তাইলে এটা কি হ্যাঁ, আমার এখানে একগুঁয়েমি, এখানে অথবা আচ্ছা। আমার মানে চিন্তার না সমস্যা আছে যে ওইটা আমি তো এটা ডিফাইন করছি? আসলে সময়ের সাথে সাথে সবকিছু ডেভেলপ হয় না। মানুষ তো ইভোলিউশনারি একটা স্পেসিস Animal. বলা যায়। সো এটা ইভলভ হইতে থাকবে। বাট তুমি ধরো আজকে একটা কনসেপ্ট আছে, সেটা থেকে রেভলিউশনারি চেঞ্জ আসে না, ওটা বাড়ে। আজকে ওয়েলথির ডেফিনিশন যেটা, কালকে সেটা আসতে পারে এবং সেটা ডিপেন্ড করে। দেখো আজকে তুমি ফাইন্যান্স চাইতে বা চাইতেছো তোমার নিজের একটা সিঙ্গেল মানুষ হিসাবে, যখন তুমি চিন্তা করো তখন তোমার ওয়েলথের ডেফিনিশন বা নিড বা প্রয়োজনটা যেটা, যখন তুমি একটু বড় হবা, যখন তোমার নেটওয়ার্ক বিল্ড হবে, তখন হয়তোবা তুমি চিন্তাও করবে না তুমি ওয়েলথি হতে চাইবা তোমার নিজের জন্যও না। হুম, Maybe you want to be like more financial resources for for some other reasons. তোমার যে নেটওয়ার্ক হয়েছে ওইটাকে সাস্টেন করার জন্য, ওইটার হুম, জন্য তোমার কোনো একটা অর্গানাইজেশন হয়েছে সেটাকে সাস্টেন করার জন্য। সো হুম, তখন তো আসলে তুমি নিজের স্বার্থেও করতেছো না।
এবং তখনও এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস না, ওই যে এই আস্কিং দ্যাট কোয়েশ্চেনস। একটা তো পার্সোনাল লাইফে গেলে ইউ ক্যান ফিক্স টু সাম এক্সটেন্ট, একটু চিন্তা ভাবনা করে গেলে একটা পর্যায়ে অত বেশি ডাইভার্সিটি লাগেও না মানুষের জীবনে। বাট এখানে ওই আহ, অনেকভাবে চিন্তা করা যায়, যেমন ধরো ওয়েলথের ডেফিনেশন টাকা দিয়ে না চিন্তা করে, কারণ টাকার তো ডিভ্যালুয়েশন হয়, তাই না? মান তো আজকে যেটা আছে কালকে সেটা নাই। সো একটা ডিভ্যালুয়েশন একটা হইতে পারে যে একটা ফ্যামিলির জন্য চিন্তা করতে পারলে সেটার ওয়েলথটার প্রয়োজনটা তুমি ডিপেন্ড করতে পারো যে আমি ৩ বেলা খাবার খেতে পারতেছি, আমার পোশাক আশাক ঠিকঠাক আছে, আমার চিকিৎসার দরকার হলে আমি চিকিৎসা করতে পারি। যদি এই পরিমাণ অর্থ থাকে তাহলে আমি ওয়েলদি। এভাবে ডিফাইন করলে দেন ইউ নট লাইক কি বলে লিমিটিং ইউর বাউন্ডারি উইথ নাম্বারস। হুম। ঠিক আছে, এটাই ভাবে ডিফাইন করা যায়। মানে তাহলে আমরা যেটাই চাই, যেই ফিল্ডে চাই, ওই ফিল্ডের মিনিং দেখা লাগবে যে ওটা হ্যাঁ, মিনিংফুল হবে কোন কাজটা করলে। তখন আমরা মানে বলতে পারবো যে এতটুকু অর্জন করলে হ্যাঁ মিনিংফুল হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এসে যাই চ্যাপ্টার 14, লিভ বাই প্রায়োরিটি, মানে প্রায়োরিটি কেন্দ্রিক জীবনযাপনের কথা। এখানে বলছে প্ল্যানিং ইজ ব্রিঙ্গিং দ্য ফিউচার ইনটু দ্য প্রেজেন্ট সো দ্যাট ইউ ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট নাও। এই কথাটা হুম, সুন্দর লাগছে, মানে দেখতে ভালো লাগছে। ওই পারপাস থেকে অ্যাকশনে চলে আসছে, তাই না? হ্যাঁ। ওই যে দ্য স্মল, ওই যে একটা লাইন বললো না একটু আগে, দ্য বিগ ওয়ান থিং ইজ ইউর পারপাস আর দ্য স্মল ওয়ান থিং হুম, ইজ ইউর প্রায়োরিটি। সো এখন আমরা হুম, আর কি স্মল ওয়ান থেকে ফোকাস করতেছি। হ্যাঁ, ওটাই আর কি আসলে বিগ বানায়। শুধু শুধু কথা বললে তো কাজ হয় না। হুম, হুম। আচ্ছা, পরে দেখি। এখানে 262টা স্টুডেন্টসকে নিয়ে অবজার্ভ করা হয়েছিল একটা স্টাডিতে সাইকোলজির। পরে কি বলছিল, দুইটা জিনিস ভিজুয়ালাইজ করতে বলছিল, মানে দুইটা ওয়েতে। যারা ভিজুয়ালাইজ করছিল আউটকাম, মানে গেটিং অ্যান এ অন দ্য এক্সাম, অ্যান্ড দ্য আদার্স ওয়ার আস্কড টু ভিজুয়ালাইজ দ্য প্রসেস নিডেড টু অ্যাচিভ। হ্যাঁ, একজনকে বলছিল যে তোমরা রেজাল্ট যেটা সেটাকে ভিজুয়ালাইজ করো, আর আরেকজনকে মানে আরেক দলকে যদি আমরা বলি, ওই আরেক দলকে বলছিল যে তোমরা প্রসেসটা ভিজুয়ালাইজ করো, যে কিভাবে ভালো রেজাল্টটা আনা যায়। দেখা গেছে ইন দ্য এন্ড স্টুডেন্টস হু ভিজুয়ালাইজ দ্য প্রসেস পারফর্ম বেটার অ্যাক্রস দ্য বোর্ড। মানে যারা প্রসেসটা ভিজুয়ালাইজ করতে পারছে মূলত তারাই ভালো করছিল। দে স্টাডিড আর্লিয়ার অ্যান্ড মোর ফ্রিকুয়েন্টলি অ্যান্ড আর্ন হায়ার গ্রেডস দেন দোজ হু সিম্পলি ভিজুয়ালাইজ দ্য আউটকাম। এই জিনিসটার হুম। ক্ষেত্রে আপনার মানে কি চিন্তা, বা এটার প্র্যাকটিক্যালিটিটা কি? আসলে এটা কেন হয়, মানে প্রসেস ভিজুয়ালাইজেশন কারণ ওইটা রাদার দেন প্রসেস ভিজুয়ালাইজিং দ্য আউটকাম? ভিজুয়ালাইজেশনের মধ্যে গিয়ে দেখলে তোমার কি কি কাজ করতে হবে সেটা তুমি দেখতেছো। আর শুধু হুম, ভিজুয়ালাইজেশন হচ্ছে কি, ধরো একটা মানুষ এ প্লাস পাইতেছে, তুমি চিন্তা করতেছো যে এ প্লাস পাইতেছো, এ প্লাস পাইছো আর ওদিন ফালাফালি করে সবার মিষ্টি খাওয়াই দিছো, দ্যাটস দ্য এন্ড রেজাল্ট, ভিজুয়ালাইজিং। আর তুমি যখন প্রসেসই করবা তখন তোমার ভিতরে চিন্তা হবে আমার তো প্রতিদিন ৩ ঘন্টা করে পড়তে হবে, তারপরে হইতেছে এই নোটস কালেক্ট করতে হবে, সেই নোটসগুলা ধরো তুমি ভিজুয়ালাইজেশন করো যে এই এতগুলা এই বইটা আছে, এই বইটার এমসিকিউ সবগুলা শেষ করতে হবে, থিওরিজ গুলা পড়তে হবে। আচ্ছা, এই যখন এটা পড়তে যাবে তাহলে আমি যদি এই চ্যাপ্টারে কোনো কোয়েশ্চেন আসে তাহলে কোন কনসেপ্ট আমার জানা নাই, তাহলে আমার ওই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওই চ্যাপ্টারটার ওই কোয়েশ্চেনটা তো আমি এখনো শেষ করি নাই। সো তখন তোমার কিন্তু অ্যাকশনে ট্রিগার করবে, আর আমি এটা তো শেষ করি নাই তাহলে এ প্লাস কেমন পাবো? তখন তুমি অ্যাকশন নিতে পছন্দ করবা। আর ভিজুয়ালাইজেশন যখন রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যায় সেটা মুভির মতো। মুভিতে যেরকম একটা হুম, ঘটনা ঘটে ওইটা মানে টেম্পোরারি একটা এন্টারটেনমেন্ট, কিন্তু এটা বাস্তব জীবনে আর এটার কিন্তু কোনো ইয়া নাই, এই ইমপ্লিকেশনস নাই। সো ওই এন্ড রেজাল্ট ভিজুয়ালাইজেশন ইজ লাইক এ মুভি, যেটা টেম্পোরারি এন্টারটেনমেন্ট দেয় বাট ইউ আর নট ফোকাসিং অন অ্যাকশন, ওইটা তোমার লাইফে চেঞ্জও করে না। But when you are going through আচ্ছা, a processing visualizations, so you know what are the things you have to do, ঠিক আছে? তখন যেটা হয় তখন অ্যাকশন ট্রিগার করে, যেটা আর কি আমি ফিল করতেছি। হুম, এটাই। তোমাকে অ্যাকশন করাইতে হেল্প করে। আচ্ছা, পরে বলছে 2008-এ
Dr. Gail Matthews on the Dominican University of California recruited 267 পার্টিসিপেন্টকে রিক্রুট করছে ওই ইউনিভার্সিটি ফ্রম এ ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস, লয়ার্স, অ্যাকাউন্টেন্টস, নন প্রফিট এমপ্লয়িজ, মার্কেটার্স ইত্যাদি, অ্যান্ড এ ভ্যারাইটি অফ কান্ট্রিজ, মানে বিভিন্ন দেশ থেকে। দোজ হু রোট ডাউন দেয়ার গোলস ওয়ার 39.5% মোর লাইকলি টু অ্যাকমপ্লিশ দেম। মানে যারা তাদের গোলকে লিখে রাখছিল তারা, মানে তাদের ভিতর থেকেই 39 মানে বা 40% মানুষ অ্যাকমপ্লিশ করছিল বেশি আর কি নাকি টোটালের থেকে, এটা তো তাদের সম্ভাবনা বেশি ছিল। মানে তারা 40% অ্যাকমপ্লিশ, 40% মানুষ যে বেশি করছে তা না, বা দুইভাবে করা যায়। হ্যাঁ, তাদের সম্ভাবনা 40% বেশি ছিল যে তারা তাদের কাজটাকে অ্যাকমপ্লিশ করবে। মানে যারা লেখে নেয় তাদের থেকে, তাদের থেকে। হ্যাঁ, আচ্ছা। তার মানে লেখার কথাটা, মানে একটা যদি আমরা কিছু চাই তাহলে লেখার যে এটা প্রসেসটা, ওই যে লেখাটা আনলে তো আসলে একটা প্রসেসটার মধ্য দিয়ে যায় না, ভিজুয়ালাইজেশন হয়। হ্যাঁ, এই কারণে এটার সাথে মিলে। আচ্ছা, চ্যাপ্টার 15, লিভ ফর প্রোডাক্টিভিটি। প্রায়োরিটি থাকতে হবে, প্লাস এখন তো আমাদের মানে প্রোডাক্টিভিটিও দরকার। To experience extraordinary results, be a maker in the morning and a manager in the afternoon. এই কথাটা কেমন লাগছে আপনার? Be a maker in the morning, manager in the afternoon. So লিডার হইতে হইব মর্নিং এ, ম্যানেজটা আসলে ইম্পর্টেন্ট। মানে মেকার, মানে এটাতে বুঝাইছে যে সারাদিন আমি কাজ করব, যে সেটা রাত্রে বা বিকালে, মানে দিনের শেষে এক কথায় আমার ওটাকে হিসাব করতে হবে। ম্যানেজারের কাছ থেকে হিসাব করা, আর মেকার তো কাজ করবে সারাদিন, ওটাই। আচ্ছা, এখন ওটা কেমন আগাইতেছে সেটার কথা বললো, যে আমার প্রায়োরিটির সাথে মিলতেছে কিনা, প্রোডাক্টিভিটি, মানে প্রোডাক্টিভিটি না, প্রায়োরিটির সাথে কি মিলতেছে কিনা, বা ঠিক দিকে আগাইতেছে কিনা সেটার কথা। আর কিছু বলতেন নাকি? না, ঠিক আছে, আমি অন্য ভাবে চিন্তা করছিলাম, তোমারটা মেক্স মোর সেন্সিবল। আচ্ছা, সমস্যা নেই। When I first began to time block, the most effective thing I was to put up a sheet of paper that said, হ্যাঁ, এখানে যখন সে টাইম ব্লক করতো একটা কাগজের উপর সেটা লিখতো যে until my one thing is done everything else is a distraction। মানে আমার যেটা চাই আজকের দিনে সেটা যদি না আজকে অর্জন করতে পারি, বাকি সব কাজ হলো আমার জন্য ডিস্ট্রাকশন। সে একটা সাইনবোর্ড বা পেপারে এটা লেখা রাখতো। না, এটা ফলো করা উচিত। আচ্ছা, তারপরে আর মনে হয় নাই। দেখি, the people who achieve extraordinary results don't achieve them by working more hours, they achieve them by getting more done in the hours they work। এই ক্ষেত্রে আপনার মতামত কি রকম? মানে এটা নতুন একটা কনসেপ্ট পাইছি, শুনো, কয়দিন আগে এই যে কোন একটা পডকাস্টে দেখছিলাম, ডিপ ওয়ার্ক নামের একটা কনসেপ্ট শুনলাম। হোয়াট ইজ ডিপ ওয়ার্ক? আমার কাছে আইডিয়াটা খুব ভালো লাগছে। আমি দেখছি এটা কাল নিউপোর্টের। আচ্ছা, ওইটা আমি তো বই পড়ি নাই। আমি একটা লোক বাংলাদেশি, আমি চিনি না, ওই দিনে ফার্স্ট একজন প্রফেসর, সো ওনার যাই হোক কথা শুনতেছিলাম ডিপ ওয়ার্কটা কেমনে হয়। সো উনি আইডিয়াটা শেয়ার করলো যে পড়ার ক্ষেত্রে যদি তুমি দেখো 20 মিনিট তুমি যখন পড়া শুরু করো একটা মোমেন্টামে চলে যাও। সো মোমেন্টামে চলে গেলে তুমি তখন পড়াটা আরো, মানে মনোযোগটা আরো বাড়তে থাকে, ঠিক আছে? সো উনি যেটা বললো, ধরো কেউ যদি পড়াশোনা করে 20 মিনিট পড়লো, তারপরে 5 মিনিটের ব্রেক নিল জাস্ট মাইন্ডটা ফ্রেশন আপ করার জন্য, কিন্তু 5 মিনিটের আড্ডার ব্রেক নেওয়া যাবে না, মানে রিল্যাক্স করার ব্রেন। কিন্তু ওই 5 মিনিটে যদি কেউ আড্ডার ব্রেন নেয় তখন সে আরেকটা জগতে ঢুকে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়। মাইন্ডটাকে রিল্যাক্স করা আর ব্রেক করা, এই গল্পের ব্রেক নেওয়ার ভিতরে ডিফারেন্স আছে একটা। সো তখন আবার 5 মিনিট ব্রেক নেবে, আবার 20 মিনিট পড়বে, আবার 5 মিনিট ব্রেক নিবে। এভাবে করে 2 ঘন্টার একটা সেট যদি সে দেয়, তারপরে সে আবার 30 মিনিট ব্রেক নিতে পারে, বড় একটা ব্রেক। মানে এই যে কাজ করার হয় কি, একটা ফ্লো থাকে, শুরু থেকে ঢুকে পরে তুমি যখন একটু ভিতরে ঢুকবা তখন তোমার কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং যত সহজ হবে, কারণ তুমি তো তখন ওই জিনিসগুলো ক্লিয়ার হয়। তো ধরো তুমি একটা কোনো কমপ্লিকেটেড থিওরি পড়তেছো,
সো ইনিশিয়ালি একটা পড়া দিলা, তুমি বুঝলা না। তারপরে তুমি আরেকটু যখন পড়বা তখন কনসেনট্রেশনের লেভেলটা আরো বেড়ে যায় কাজ করতে, করতে। ঠিক আছে? হুম, সো এইভাবে কি হয় তোমার এই ৩-৪ ঘন্টার ভিতরেই তুমি যদি একটা সেটে এরকম পড়া দিতে পারে কেউ, তাইলে যেই আন্ডারস্ট্যান্ডিংটা গ্র্যাব করা সম্ভব হয় সেটা এই সারাদিন পড়লা ছন্ন, ছন্ন কইরা ডিস্ট্রাক্টেড হয়ে, হয়ে হুম, হুম, এই আউটপুটটা আসে না। এবং এটা আমি হুম, দেখছিও। দেখছি আমি যে এরকম না, এটা অনেক ক্ষেত্রেই দেখছি। কোন একটা পড়া পড়তেছি, গল্প করতেছি, হাঁটতেছি, এখান থেকে ডিস্ট্রাকশন আসতেছে, বাচ্চারা দুষ্টামি করতেছে, আমি ওইদিকে ফোকাস করতেছি। ইউ আর নট রিডিং অ্যাকচুয়ালি। ওই বইয়ের দিকে তাকায় থাকাই হয়। কনসেপ্ট ক্লিয়ার হয় না। বাট when you can focus more, তখন দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হইতে যায়। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট বিকামস ক্রিস্টাল ক্লিয়ার। সো তো একটা মানুষ ৪ ঘন্টা সময় দিল পড়ার ব্যাপারে, আরেকটা মানুষ এই ৪ ঘন্টায় সময় দিল পড়ার ব্যাপারে। কিন্তু তাদের রেজাল্ট আকাশ পাতাল ব্যবধান হয়ে সেম যেতে হবে পারে। না। সেম হয়ে সেটাই। যাবে। হ্যাঁ। এক্ষেত্রে আমার আরেকটা কথা আছে যে এটা আবার অনেকে শুরুর দিকে ভুলভাবে দেখতে পারে এই যে এই কথাটাকে, মানে এই কথাটাই কেন নেগেটিভলি এফেক্ট করতে পারে এটার, মানে জিনিসটা এরকম আসলো তাহলে অনেকে বলবে যে ওই 2 ঘন্টা পড়া যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমিও হ্যাঁ। 2 ঘন্টায় করবো, এরকম চিন্তা করতে পারে। কিন্তু আসলে বড় বড় মানুষদের ক্ষেত্রে আমি এটাও দেখছি তারা আউট ওয়ার্ক করে, মানে ডিপ ওয়ার্ক তো করে প্লাস হলো আউট ওয়ার্ক, মানে অন্য মানুষ যা কাজ করছে এর চেয়ে বেশি কাজ সে করে। যেমন ইলন মাস্কের কথাই, এটা আপনিও জানেন। বড় বড় হ্যাঁ। সকল মানে সব মানুষের ভিতরে এটা টেন্ডেন্সি, তারা ডিপ ওয়ার্ক করে প্লাস হলো আউট ওয়ার্কও করে, মানে অন্য মানুষের চেয়ে বেশি কাজ করে। তো এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। আমরা ডিপ ওয়ার্কের কথা বলতেছি, এর মানে এটা না যে আউট ওয়ার্ক মানে এটার কোনো গুরুত্ব নাই। এটা এটা করতে করতে মানুষ বুঝবে যে আমার সময়টা এত সময় যেতেছে, এটাকে ডিপ ওয়ার্কে কিভাবে নিলে আরো আউটকাম আমরা অর্জন করতে পারি, বের এটার করে। চিন্তা আসবে। আচ্ছা, পরে দেখি। আচ্ছা, আর নাই। থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ। আর যারা আপনারা আমাদের চ্যানেল দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, তাদের বলবো যে আরো মানে পর্ব বা আরো বইয়ের ভিডিও পাওয়ার জন্য আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে কি চান আপনারা বা কিভাবে আলোচনাটা করলে ভালো হবে, সেটাই আর কি। আর জহির ভাই আর কিছু বলবেন নাকি? আমারও সবার প্রতি রিকোয়েস্ট থাকলো যে কমেন্ট করে জানায়েন যে কোন পয়েন্টগুলা মনে হইতেছে যে আপনারা ভালো লাগলো, হুম? অথবা আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা? এই অথবা খারাপও কনসেপ্ট লাগলে জানাতে খারাপ পারেন লাগলেও বলা যদি যেতে আমার। পারে যে আমাদের এই কনসেপ্টটা হয়তোবা মিস ওয়েতে আমরা কমিউনিকেট করতে পারি। সো সেটাও হ্যাঁ। করতে পারি। বিকজ আমাদের আল্টিমেট পারপাসটা যদি এখানে বলি ইটস অ্যাবাউট লার্নিং, আন্ডারস্ট্যান্ডিং, হুম, হ্যাঁ? বইগুলোতে কি আলোচনা হইতেছে সো দ্যাট all of us can gain something out of that. So হুম। আপনাদের রিকোয়েস্ট রইল আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দ্যাটস অল। ওকে, সবাইকে দেখার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।